হ্যালো ভিউয়ার্স, অচ্যুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমরা যারা 6 সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়ছো বিভিন্ন ইউনিভার্সিটিতে, তোমাদের যে ডিএসসি A3 অর্থাৎ আধুনিক বাংলাদেশের ইতিহাস পেপারটি রয়েছে, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট 20 নম্বরের প্রশ্ন, বাংলার উপর ভারত বিভাজনের প্রভাব আলোচনা করো। তা দেখো, ভারত যখন ভাগ হয় তখন বাংলাদেশ এবং পাঞ্জাব দুটি প্রদেশও ভাগ হয়েছিল। এই জন্য বাংলাদেশ এবং পাঞ্জাবের উপরে ভারত বিভাগের যে প্রভাব, যে ব্যাড এফেক্ট, সেটা কিন্তু বেশি পড়ে। তাই বাংলার আলোচনার পাশাপাশি কিন্তু পাঞ্জাবেরও আলোচনা এখানে উত্তরে চলে আসবে। তাই 20 নম্বরের এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করছি ভিডিওতে। দেখো, উত্তরটি তোমরা যেভাবে লিখবে, ভারত বিভাজনের মারাত্মক প্রভাব পড়েছিল বাংলায় ও পাঞ্জাবে, কারণ এই প্রদেশ দুটিকে ভাগ করা হয়েছিল। দেশ ভাগের পরই শুরু হয়েছিল দেশ ত্যাগের করুণ কাহিনী। দুটি অঞ্চলেই সাম্প্রদায়িক হিংসা তীব্র রূপ নিয়েছিল। অকল্পনীয় সংকটের মুখোমুখি হয়েছিলেন ঘর ছেড়ে চলে আসা বা ঘর ফেলে চলে যাওয়া হতভাগ্য মানুষের দল। দেশভাগ ও সাম্প্রদায়িক দাঙ্গার বিভৎসতা বাংলা ও পাঞ্জাবের মানুষের জীবন অভিশপ্ত করে তুলেছিল। প্যারা করে দেখো, মাউন্টব্যাটেন পরিকল্পনায় মারাত্মক দুটি ভ্রান্তি থেকে যায়। প্রথমত, পাঞ্জাব ও বাংলা বিভাজনের ক্ষেত্রে এই প্রদেশ দুটির অধিবাসীদের মতামত নেওয়া হয়নি। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির সহযোগিতায় ভারতীয় রাজনীতির কুশীলবরা ঔদ্ধত্যের সঙ্গে নিজেদের সিদ্ধান্ত বাংলা ও পাঞ্জাবের মানুষের উপর চাপিয়ে দিয়েছিলেন। দ্বিতীয়ত, কংগ্রেস ও মুসলিম লীগ নেতাদের রাজি করিয়ে ব্রিটিশ সরকার অস্বাভাবিক দ্রুততা ও দায়িত্ব জ্ঞানহীনতার সঙ্গে ভারত বিভাজন সম্পন্ন করে এদেশ থেকে হাত গুটিয়ে নিতে চেয়েছিল, যা ভারতীয়দের জীবনে বিধ্বংসী পরিণতি ডেকে এনেছিল। প্যারা করে, মাউন্টব্যাটেন পরিকল্পনায় বলা হয়েছিল বাংলা ও পাঞ্জাবকে ভাগ করার জন্য একটি সীমান্ত কমিশন বা বাউন্ডারি কমিশন গঠিত হবে। উক্ত প্রস্তাব অনুযায়ী প্রদেশ দুটির বিভাজনের জন্য দুটি পৃথক সীমান্ত কমিশন গঠিত হয়। দুটি কমিশনেরই সভাপতি নিযুক্ত হন স্যার র্যাডক্লিফ নামে এক ব্রিটিশ আইনজীবী। 1947-এর 12 জুলাই র্যাডক্লিফ কমিশন তার কাজ শুরু করে। লিওনার্ড ঘোষলে বলেছেন যে র্যাডক্লিফকে বাংলা ও পাঞ্জাব বিভাজনের দায়িত্ব দেওয়া হয়েছিল সেই অঞ্চল তিনি কখনোই চোখে দেখেননি, এমনকি সংশ্লিষ্ট এলাকাগুলির মানচিত্র সম্পর্কেও তার বিশেষ ধারণা ছিল না। তাই বাংলা বিভাজনের সীমানা নির্দেশ করতে তার বহু সময় লেগে যায়। প্রথমে বাংলার মুসলমান অধ্যুষিত মুর্শিদাবাদ ও মালদা জেলা পূর্ব পাকিস্তানে গিয়েছিল। যশোর ও খুলনা হয়েছিল ভারতের অন্তর্ভুক্ত। কিন্তু 17 আগস্ট র্যাডক্লিফ রোয়েদাদ অনুসারে যশোর ও খুলনা পাকিস্তানে চলে যায় আর মালদা মুর্শিদাবাদ ভারতে চলে আসে। যুক্তি ছিল, মালদা মুর্শিদাবাদ পাকিস্তানে চলে গেলে পশ্চিম বাংলা গঙ্গার সুবিধা থেকে বঞ্চিত হবে, অথচ যশোর খুলনা ছিল হিন্দু গরিষ্ঠ জেলা আর মালদা মুর্শিদাবাদ ছিল মুসলমান গরিষ্ঠ জেলা। ম্যানসা রয় সম্পাদিত ক্ষমতা হস্তান্তর সংক্রান্ত দলিলগুলি থেকে অনুমান করা যায় যে ক্ষমতা হস্তান্তরের পর মাউন্টব্যাটেন বাংলা বিভাজনের সীমানা নির্দেশ করতে আগ্রহী ছিলেন, যাতে সমস্যা সমাধানের দায়িত্ব নবগঠিত পাকিস্তান ও ভারতের রাষ্ট্রনায়কদের উপর বর্তায়। মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুযায়ী ফলশ্রুতি হিসেবে বিভৎস সাম্প্রদায়িক দাঙ্গার সঙ্গে যুক্ত হয় বাংলার উদ্বাস্তুদের দুর্ভাগ্যজনক পরিণতি। ঘৃণ্যতম সাম্প্রদায়িক হিংসা এবং বাস্তুহারাদের দুর্ভাগ্যজনক পরিণতি উপমহাদেশের ইতিহাসকে কলঙ্কিত করে তুলেছিল। ভারত বিভাজনের পরিণতি হিসেবে প্রায় 10 লক্ষ মানুষ নিহত হন এবং 75,000 নারী পাশবিক অত্যাচারের শিকার হন। মৃতদেহ বোঝাই রেলগাড়ির সীমান্তের এপার ওপার যাতায়াত একটি প্রাত্যহিক ঘটনায় পরিণত হয়। শরণার্থী শিবিরে জঘন্য ও বিবর্ণ পরিবেশে লক্ষ লক্ষ মানুষ স্বাধীনতার তিক্ত স্বাদ অনুভব করেন। প্যারা করে দেখো, উদ্বাস্তুদের আসা যাওয়ার ক্ষেত্রে বাংলা ও পাঞ্জাবের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য চোখে পড়ে। পাঞ্জাবের দেশ ত্যাগের বিষয়টি ছিল দ্বিপাক্ষিক ব্যাপার, অর্থাৎ ভারত থেকে পাকিস্তানে যাবে কিছু মানুষ এবং পাকিস্তান থেকে ভারতে আসবে কিছু মানুষ, দ্বিপাক্ষিক ব্যাপার। পূর্ব পাঞ্জাব থেকে হিংসার শিকার হয়ে বহু মুসলমান শরণার্থী পশ্চিম পাঞ্জাবে চলে যান, আবার একই রকম নৃশংসতায় বলি হয়ে অসংখ্য হিন্দু ও শিখ পশ্চিম পাঞ্জাব ত্যাগ করে পূর্ব পাঞ্জাবে চলে আসেন। কিন্তু বাংলার ক্ষেত্রে বিষয়টি ছিল কিঞ্চিত আলাদা। ওপার বাংলা অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে যে পরিমাণ হিন্দু এদেশে এসেছিলেন, এপার বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে মুসলমান শরণার্থীর সংখ্যা ছিল অনেকটাই কম। পূর্ব পাকিস্তান থেকে আসা হিন্দুরা কতটা কষ্টের মধ্যে শরণার্থী শিবিরে তাদের দিন অতিবাহিত করেছিলেন তার মর্মস্পর্শী বিবরণ পাওয়া যায় প্রফুল্ল চক্রবর্তীর লেখা দ্য মার্জিনাল ম্যান নামক বইটিতে। এপার বাংলা থেকে আসা ক্রমবর্ধমান উদ্বাস্তুর সংখ্যা
পশ্চিমবঙ্গের অর্থনীতিকে মারাত্মক আঘাত করেছিল। 1948-এর 5ই জুন পশ্চিমবঙ্গের ত্রাণ ও পুনর্বাসন কমিশনের রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কমিশনের দেওয়া তথ্য থেকে জানা যায় 1948-এ জুন মাসের মধ্যে প্রায় 10,10,000 শরণার্থী পূর্ব পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গে এসেছিল। এই শরণার্থীদের মধ্যে প্রায় 3.5 লক্ষ ছিলেন শহুরে মধ্যবিত্ত, প্রায় 5.5 লক্ষ গ্রামীণ মধ্যবিত্ত, 1 লক্ষের কিছু কম কারিগর। বিভিন্ন জেলা থেকে আসা শরণার্থীর সংখ্যার তারতম্য ছিল। এই যে লক্ষ লক্ষ শরণার্থী এদেশে এসেছিলেন, এদের দুর্ভাগ্যজনক পরিণতি স্থান করে নিয়েছে বাংলা সাহিত্যে ও চলচ্চিত্রে। সাহিত্যের কথাই আগে ধরা যাক। দাঙ্গা ও দেশভাগ নিয়ে যে সমস্ত লেখা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো নবেন্দু ঘোষের ফিয়ার্স লেন। তোমরা এগুলো আন্ডারলাইন করে দেবে ঐতিহাসিকদের নামের পাশাপাশি এই সমস্ত রাইটারদের গ্রন্থের নামগুলো। বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের কলকাতা নোয়াখালী বিহার, অমিয় ভূষণ মজুমদারের গড় শ্রীখণ্ড। তবে এই পর্যায়ের সব থেকে সার্থক ও প্রতিনিধি স্থানীয় রচনা হলো সতীনাথ ভাদুড়ির গণনায়ক ও জ্যোতির্ময়ী দেবীর এপার গঙ্গা ওপার গঙ্গা। পরবর্তীকালে রচিত সাহিত্যগুলি শহীদুল্লাহ কায়েসারের সংসপ্তক, অতীন মুখোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে, শঙ্খ ঘোষের সুপারি বনের সারি এবং অবশ্যই সাম্প্রতিককালের আখতারুজ্জামান ইলিয়াসের খবনামা। কিন্তু এই উপন্যাসগুলির কোনোটির কেন্দ্রীয় বিষয় দেশভাগ নয়। প্রসঙ্গটি এসেছে হয় ক্যালিক এবং স্থানিক প্রয়োজনে, নয় কাহিনীর সম্পত্তি পর্ব হিসেবে। বুদ্ধদেব বসুর একটি জীবন, এক ভাষাপ্রেমীর সংগ্রাম ও সাধনার কাহিনী, কিন্তু উপন্যাসের একটা গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে রয়েছে দেশভাগ। গল্পের নায়ক গুরুদাস ব্রতী হন বাংলায় একটি অভিধান লিখতে। যুদ্ধের সময় তিনি সংযোগ করেন অনু, বিদারণ, পশ্চিমী বাহিনী ইত্যাদি নতুন শব্দ। বছর 2-3 পর তার জীবনে আসে আর এক নতুন শব্দ, উদ্বাস্তু। দেশভাগের পর তিনিও উদ্বাস্তু হন, খুলনা ছেড়ে চলে আসেন পশ্চিমবাংলার রিফিউজি ক্যাম্পে। চলচ্চিত্রের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় ঋত্বিক ঘটকের কথা। মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার সুবর্ণ রেখা, দেশভাগ নিয়ে তৈরি অনবদ্য চলচ্চিত্র। উদ্বাস্তু জীবন নিয়ে নিমাই ঘোষের ছিন্নমূল আরেকটি উৎকৃষ্ট চলচ্চিত্র। পাঞ্জাবের প্রেক্ষাপটে ভীষ্ম সাহানির নভেল তামস ও চলচ্চিত্রায়িত হয়েছে। প্যারা করে দেখো, ভারত বিভাজন জনিত সাম্প্রদায়িক হিংসায় বলি হয়েছিল কতজন মানুষ, সে বিষয়ে একটা সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসা খুবই কঠিন। 1947-এর আগস্টের পর যে অশনি সংকেত পাওয়া গিয়েছিল তার মধ্যে নবগঠিত দুটি সরকারের কারো পক্ষেই নিহতদের সঠিক তালিকা প্রস্তুত করা সম্ভব ছিল না। বিভিন্ন তথ্যের ভিত্তিতে এইচ.ভি. হডসন বলেছেন, এই দাঙ্গার ফলে প্রায় 2 লক্ষ মানুষ নিহত হন। এদের মধ্যে প্রচুর নারী ও শিশু ছিলেন। পেন্ডেরাল মুন তার বিবরণে একটা স্পষ্ট ছবি রাখার চেষ্টা করেছেন। সুতরাং দেশভাগ যে ভারতীয়দের জীবনে, বিশেষত বাংলার মানুষের জীবনে এক ভয়াবহ অভিশাপ নিয়ে এসেছিল তা বলাই বাহুল্য। 1946-এর গোড়ায় যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম তীব্র রূপ নিয়েছিল, তখন হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে ওই সংগ্রামে যোগ দেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কংগ্রেস ও মুসলিম লীগ সেই সংগ্রামকে সমর্থন জানায়নি। কংগ্রেস আপোষ নীতির মাধ্যমে যেভাবেই হোক স্বাধীনতা চেয়েছিল, আর মুসলিম লীগ চেয়েছিল পাকিস্তান। এই পরিস্থিতিতে গৃহযুদ্ধ বন্ধের অজুহাতে মাউন্ট ব্যাটন তার ভারত বিভাজনের পরিকল্পনা পেশ করেন। হিন্দু মুসলমানকে ঐক্যবদ্ধ করে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইকে নেতৃত্ব দিয়ে ভারতীয় জাতীয় নেতারা যদি স্বাধীনতা অর্জন করতেন তবে হয়তো ভারত বিভাজন এড়ানো যেত। এই ছিল ভারত বিভাজন বাংলার উপর কি প্রভাব ফেলে এর অ্যান্সার। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।